সারা দেশে অব্যাহত গ্যাস ও বিদ্যুৎ সংকট চাপে শিল্প উৎপাদন বাড়ছে, লোডশেডিং, ফিলিং স্টেশনে দীর্ঘ সারি, অতিষ্ঠ জনজীবন। কমছে না হাম ও ডেঙ্গুর প্রকোপ, জনমনে বাড়ছে উদ্বেগ। হামে মৃত্যু 950, ডেঙ্গুতে আক্রান্ত 30,000-এর বেশি। এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম প্রয়াণ দিবস আজ। দেশ জুড়ে নানা আয়োজন, শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে জাতি। আমন্ত্রণ চ্যানেল এস দেশের কথায়, সাথে আছি আমি সুমাইয়া সুমি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে গ্যাস ও জ্বালানি সংকটে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবন। গত কয়েকদিনে গ্যাসের সরবরাহ কিছুটা বাড়লেও চাহিদার তুলনায় ঘাটতি থাকায় কাটেনি সংকট। বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 3,800 মিলিয়ন ঘনফুট হলেও জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হচ্ছে মাত্র 2,420 মিলিয়ন ঘনফুট। ফলে ঘাটতি থাকছে প্রায় 1,380 মিলিয়ন ঘনফুট। গ্যাসের চাপ কম থাকায় কয়েকশো পোশাক কারখানা ও টাইলস শিল্পে উৎপাদন ব্যাহত হচ্ছে। সময়মতো পণ্য সরবরাহ নিয়ে উদ্বিগ্ন বিদেশি ক্রেতারাও। একই সঙ্গে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় বিভিন্ন এলাকায় বেড়েছে লোডশেডিং। রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশনে গ্যাসের জন্য দেখা যাচ্ছে দীর্ঘ সারি। 3 থেকে 5 ঘন্টা অপেক্ষা করেও গ্যাস না পাওয়ায় অভিযোগ করছেন চালকরা। সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ ও চাহিদার বড় ব্যবধান দ্রুত দূর করা সম্ভব নয়। সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, গ্যাস সংকট পুরোপুরি স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগতে পারে। একবারে প্রেশার নাই বলতে চলে। কালকে বন্ধ ছিল, কালকে কিছু প্রেশার ছিল, আজকে প্রেশার নাই। মানে এই প্রেশারে গাড়ি চালানো যায় না, একটা টিপ দেওয়া যায়। বাসায় যাইতে দেখমু শেষ, তাহলে বাসা থেকে আবার মনে করেন আমার তেলে নাই তো মনে করেন গাড়ি ধাক্কায় নিয়ে আসতে হইব পাম্পের মধ্যে। এরকম করুণ অবস্থায় মনে করেন না যে গাড়ি চালানো সম্ভব না। 60 টাকার গ্যাস নিয়ে আপনি কত দূর যাবেন আপনি জানেন না? কই বাড়ছে 60 টাকার গ্যাস? আমরা বর্তমান বিদ্যুতের কারণে খুব সমস্যা আসছে। কারণ কি, দিনের মধ্যে আমরা অনেক বিদ্যুৎই পাই না। দেখা গেল 2 থেকে 3 ঘন্টা বিদ্যুৎ পাই, এতে কাজ কাম করা খুবই সমস্যা হচ্ছে। আমাদের এখানে কারেন্ট থাকে না, আমরা ভালো মতন পড়াশোনা করতে পারি না। 1 ঘন্টা থাকে, 2 ঘন্টা থাকে না। পিএস গুলো নষ্ট হয়ে যাচ্ছে, তার একটাই কারণ লোডশেডিং। এই লোডশেডিং এর কারণে আমরা এই পিএস গুলো এখন পয়সা যাইতেছে। লোডশেডিং কারণে আমাদের ডিম উৎপাদন কমে যাচ্ছে এবং মুরগিগুলো অনেক মারা যাচ্ছে। এখন মোটেই থাকে না, আবার কারেন্টেও যেরকম সমস্যা দিতেছে এইভাবে চলে না। আর আমাদের সামান্য কিছু বেতনে এভাবে সংসারই চলবো না, গ্যাস কিনবো না, আবার কারেন্টের বিল বেশি, অত্যাধিক পরিমাণ, আমাদের অনেক কষ্ট হয়ে যায়। গ্যাস বিদ্যুৎ নিয়ে অনেক সমস্যা, গ্যাসও থাকে না, বিদ্যুৎও থাকে না। গ্যাস এবং বিদ্যুতের যে সংকট, এতে আসলে আমরা সময় মতো টাইমলি রান্না করতে পারি না। আমি কারখানায় কাজ করি, গ্যাস না থাকার কারণে কারখানা বন্ধ হয়ে গেছে। এখন বেকার, যতদূর সম্ভব দ্রুত গ্যাসের ব্যবস্থা করা দরকার। গ্যাস তো একদমই থাকে না, আমাদের অনেক কষ্ট হচ্ছে, বাচ্চাদের অনেক পড়তে কষ্ট হচ্ছে, আর ওদের সামনে পরীক্ষা, এতে আমাদের অনেক অনেক কষ্ট হইতেছে। এখন যদি সরকারে আমাদের এই সমস্যাটা যদি একটু দেখে, তাহলে আমরা খুবই ওনাদের কাছে অনেক উপকৃত হব। দর্শক, রাজধানীর মগবাজার ফিলিং স্টেশন থেকে গ্যাস সংকটের সবশেষ জানাচ্ছেন সহকর্মী শফিক আহমেদ। সুমি, যেমনটা বলছিলেন যে দিন যত যাচ্ছে ততই কিন্তু যে ফিলিং স্টেশনকে দীর্ঘ লাইনের পর লাইন, দীর্ঘ সারি কিন্তু দেখা যাচ্ছে প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনে। আমি সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়েছি, সেখানে দেখেছি দীর্ঘ লাইন। এই মুহূর্তে আমি আছি যে মগবাজার সিএনজি ফিলিং স্টেশন। এই মুহূর্তে যদি চিত্র আপনাকে একটু দেখাই, দীর্ঘ লাইন ধরে তারা গ্যাস দিচ্ছেন। তারা জানিয়েছেন যে প্রতিদিনের মতো আজও 3-4 ঘন্টা অপেক্ষা করে তারা যে গ্যাস পাচ্ছেন, যে 50 টাকা 60 টাকার উপরে তাদের গ্যাস ঢুকছে না, প্রেশার নেই। তো এই অবস্থায় তারা গাড়ি চালিয়ে তারা আসলে সারাদিনের যে বেতন, তাদের যেই পরিবারের যে খরচ, সেটি কিন্তু উঠছে না। আর এই নিয়ে তারা কিন্তু খুব হতাশায় আছেন, এমনটা জানিয়েছেন চালকরা আমাকে। আর পেট্রোবাংলার থেকেও আমার কাছে কোনো তেমন সুসংবাদ নেই। আপনারা জানেন যে গ্যাস সংকটের কারণে কিন্তু ব্যাপক লোডশেডিংও চলছে সমস্ত রাজধানী জুড়ে। তো গ্যাস সংকটের আদৌ কোনো স্বস্তিকর সংবাদ কিন্তু আমার কাছে এই মুহূর্তে নেই। সুমি। শফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব মাহমুদ। তিনি জানাচ্ছেন সেখানকার গ্যাস সংকটের সবশেষ অবস্থা। জানেন, দীর্ঘদিন যাবতীয় গ্যাস এবং বিদ্যুৎ সংকটের কারণে খাগড়াছড়ি শিল্পাঞ্চলে
ভোগান্তির মধ্যে রয়েছে মানুষ। আমরা বিভিন্ন এলাকায় ঘুরেছি, আবাসিক গ্রাহকরা কিন্তু গ্যাস পাচ্ছে না, তারা কিন্তু রান্নাবান্না করতে পারছে না। একই সংকটে কিন্তু সিএনজি স্টেশনগুলোতে রয়েছে দীর্ঘ লাইন। আমরা বিভিন্ন শিল্প কারখানায় ঘুরেছি, আমরা দেখতে পেয়েছি শিল্প উৎপাদন কিন্তু 30% কমে এসেছে। এর পাশাপাশি শিল্প মালিকরা বলছেন যে দ্রুত এই সংকট নিরসন না হলে তারা লোকসানের মুখে পড়বে। শ্রমিক নেতারা বলছেন এই সংকট দীর্ঘায়িত হলে শ্রমিকরা কিন্তু চাকরি হারানোর শঙ্কা রয়েছে। তবে সরকার যে কারখানাগুলোতে সোলার স্থাপনের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে ইতিবাচক সাড়া দিয়েছে কারখানার মালিকরা। তারা জানিয়েছেন এটা আসলে ব্যয়বহুল একটা প্রকল্প। সরকার যদি দ্রুত সময়ের মধ্যে অর্থ ছাড়ের ব্যবস্থা করে তাহলে কিন্তু তারা এই বিদ্যুৎ সংকট কাটিয়ে উঠে তারা কিন্তু এই শিল্পটাকে আগের পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে সাভার থেকে গ্যাস এবং বিদ্যুৎ সংকটের সর্বশেষ। রাজীব, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, রাজবাড়ীর গোয়ালন্দ থেকে লোডশেডিং নিয়ে সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। সুমি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে আছি রাজবাড়ী বিদ্যুৎ অফিসের সামনে। সারা দেশ নয়, রাজবাড়ীতেও ঘন ঘন লোডশেডিং শুরু হয়েছে। এই লোডশেডিং এর কারণেই সাধারণ মানুষ এবং কর্মজীবী, শিশু এবং বৃদ্ধ তারা চরম ভোগান্তিতে রয়েছেন। পাশাপাশি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন, সরকারি এবং বেসরকারি অফিস রয়েছেন, তারা এই সেবা থেকে ব্যাহত হচ্ছেন। এবং বিদ্যুৎ নির্ভরশীল যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছেন, মিল কারখানা রয়েছেন এবং খামারি যারা রয়েছেন, তারাও চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এই ঘন ঘন লোডশেডিং এর কারণেই যেমন খামারিদের যেমন একদিকে ডিম সরবরাহ কমে যাচ্ছে, অন্যদিকে মুরগিও মারা যাচ্ছেন এবং যারা মিল কারখানা মালিক রয়েছেন তারাও চরম ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। বিদ্যুৎ বিভাগের যিনি রাজবাড়ী প্রকৌশলী রয়েছেন নাইম, আমরা তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন রাজবাড়ীতে প্রতিদিন 100 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন পড়লেও সেখানে 60 মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছেন এবং এই 40 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি থাকার কারণেই এই ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে। তবে দ্রুত এই সমস্যা সমাধান হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। সুমি, এই ছিল আমার কাছ থেকে বিদ্যুৎ লোডশেডিং এর সর্বশেষ খবর। জাহিদ, ধন্যবাদ আপনাকেও। দেশে একসঙ্গে বাড়ছে হাম ও ডেঙ্গুর প্রকোপ। 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1171 শিশু। সব মিলিয়ে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে প্রাণ গেছে 950 শিশুর। অন্যদিকে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 78 জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা 30,830 জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 2090 জন। জুন জুলাইয়ের তুলনায় আগস্টে বাড়ছে আক্রান্ত ও হাসপাতালে রোগীর চাপ। দুই রোগের সংক্রমণ ঠেকাতে টিকাদান, মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা ও দ্রুত চিকিৎসার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। সমস্যা সবই, এক বেড়ে দুজন করে দিচ্ছে, একটু বহার জায়গা নাই, একটু খাইতে শোয়ার দুধ দেওয়ার কোনো সিস্টেম নাই। তারপরে যে বাচ্চারা কান্নাকাটি করলে একটু বসে শুয়ে যেটা দুধ দেয় মায়েরা, ভালো লাগার জন্য ওই সিস্টেম। ছোট বাচ্চা এলে এক থাকতে বাচ্চা অনেক কষ্ট হইতেছে না, এটা কি 2 জন বাচ্চা হলে থাকা সম্ভব? বাচ্চা থাকে, বাচ্চার মাতৃভাষা থাকে না হচ্ছে। হ্যাঁ, তাতে একটু ভয়, কেননা এক বেডে যদি 2 জন যদি থাকে সেক্ষেত্রে থাকার, তারপরে চলাচল করার প্রত্যেকটা জিনিসই একটু অসুবিধা হয়। 7 দিন ধরে ভর্তি হয়েছি। 4 দিন থেকে শরীরে জ্বর নাই, ব্যথাও কমে গেছে, কিন্তু ডক্টর শুধু বলে খাইতে, কিন্তু খাওয়ার তো রুচি নাই। জোর করে খাইলে আবার বমি হয়। ওনারা চেষ্টা করতেছে কিন্তু কোনোভাবে জ্বর কমতেছে না, বমি কমতেছে না। এবং গতকালকে রাত্রে 3টার দিকে আমার প্রচণ্ড বমি এবং জ্বর 103 থেকে 4, তখন আমার দম আটকে গেছিল। আমরা এখানে আসছি, আল্লাহর রহমতে এখানে আমরা ট্রিটমেন্ট পেয়ে অনেকটাই সুস্থ হয়ে যাচ্ছি, এখন বাড়ি চলে যাব ভালো হয়ে। আমি ডেঙ্গু রোগের জন্য এখানে ভর্তি হয়েছিলাম। এখন আমি এখানে ট্রিটমেন্ট পেয়ে আমি অনেক সুস্থ বোধ করছি। দর্শক, রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাম ও ডেঙ্গু নিয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী সীমা প্রধান।
সুমির সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ধারণ ক্ষমতার থেকেও যেন অতিরিক্ত রোগীরা এসছে। মার্চ পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত আমরা আসলে দেখতে পাচ্ছি যে এই বেডগুলো রয়েছে সেখানে কিন্তু যে অতিরিক্ত রোগীর চাপ সেটি দেখতে পাচ্ছি। আপনাকে যদি আমি ভিতরের অবস্থা একটু দেখাই, এখানে কিন্তু প্রতিটি বেডে একটি করে রুগী থাকার কথা, সেখানে কিন্তু পরিস্থিতি মোকাবেলা করতে আসলে 2টি করে রুগী রাখা হয়েছে। আমি আছি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের যেই 4 নম্বর ফ্লোরটি রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন সংকটের কারণে কিন্তু একই বেডে 2 জন রুগী রাখা হচ্ছে এবং সেখানে কিন্তু তাদেরকে যেই অক্সিজেনগুলো আছে সেটির ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখছি মার্চ পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত যে বেডগুলো রয়েছে একটা বেডও কিন্তু ফাঁকা নেই। এখানে 82 জন রুগী হামে আক্রান্ত হয়ে ভর্তি আছে এবং প্রত্যেকটি রুগী কিন্তু আসলে শিশু। এখানে প্রবীণ কিংবা বয়স্কর জন্য এই হাসপাতালটি চালু থাকলো। যে হামের যে বিশেষায়িত ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি প্রত্যেকটি রুগী কিন্তু শিশু। এখানে লাস্ট অর্থাৎ শেষ 24 ঘন্টায় কিন্তু আরো 15 জন রুগী এসছে। তাদের প্রত্যেকের শরীরে আমরা হামের রেশ, হামের উপসর্গ আমরা দেখতে পাচ্ছি। চিকিৎসকরা তাদের সেবা চালিয়ে যাচ্ছে, কিন্তু তারাও যেন এই পরিস্থিতি মোকাবেলা করতে আসলে হিমশিম খাচ্ছে। সুমি। সীমা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, গাজীপুরের কোনাবাড়ি থেকে এই বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী মুখলেসুর রহমান। সুমি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে। আপনি জানেন যে সারা দেশে কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। গাজীপুর জেলা এবং মহানগরগুলিতে কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু যত দিন যাচ্ছে ততই কিন্তু বৃদ্ধি পেয়েছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, এই গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু গত জানুয়ারি থেকে অদ্যাবধি পর্যন্ত কিন্তু 1050 জন রোগী কিন্তু ভর্তি হয়েছেন। এর মধ্যে 855 জন রোগী ছাড়পত্র নিয়েছেন। এছাড়াও 97 জন রোগী কিন্তু এইখান থেকে রেফার করা হয়েছে এবং 2 জন রোগী কিন্তু মৃত্যুবরণ করেছেন। গত 24 ঘন্টায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন 37 জন, ছাড়পত্র নিয়েছেন 12 জন এবং বর্তমানে এই গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ভর্তি রয়েছেন 118 জন। আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি যে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু হাম আক্রান্ত হয়ে কিন্তু জানুয়ারি থেকে অদ্যাবধি পর্যন্ত 2448 জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে 2385 জন রোগী কিন্তু ছাড়পত্র নিয়েছেন। জানুয়ারি থেকে অদ্যাবধি পর্যন্ত 5 জন রোগী কিন্তু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। গত 24 ঘন্টায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে হামে কিন্তু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 19 জন, ছাড়পত্র নিয়েছেন 3 জন। বর্তমানে কিন্তু হাম আক্রান্ত হয়ে 58 জন রোগী এই হসপিটালে ভর্তি রয়েছে। গত 2 দিনের তুলনায় কিন্তু হাম আক্রান্তের সংখ্যা কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তিনি আসলে যেমনটি জানিয়েছেন যে আগামী সেপ্টেম্বর মাসের থেকে কিন্তু ডেঙ্গুর রোগীর সংখ্যা কিন্তু কমতে পারে। স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি বাসাবাড়িতে যে ময়লা পানি রয়েছে সেগুলি কিন্তু দেখতে হবে এবং সেগুলি কিন্তু আশেপাশে যে ময়লাগুলি রয়েছে সেগুলি পরিষ্কার রাখতে হবে বলে জানিয়েছেন। সুমি, এই ছিল গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতাল থেকে ডেঙ্গু এবং হাম সংক্রান্ত সর্বশেষ তথ্য। সুমি। ধন্যবাদ মুখলেসুর আপনাকে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী আজ। 1383 বঙ্গাব্দের 12 ভাদ্র ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্য ও সঙ্গীতের এই মহাপুরুষ। দিবসটি উপলক্ষে শ্রদ্ধা ও ভালোবাসায় কবি নজরুল ইনস্টিটিউট সহ দেশজুড়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। বাংলা সাহিত্যর এই বিদ্রোহী কবি 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবের দারিদ্র্য জয় করে মাত্র 23 বছরের সৃষ্টিশীল জীবনে তিনি কবিতা, গান, উপন্যাস ও নাটকের মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, প্রেম, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক ছিলেন নজরুল। 1972 সালের 24 মে তাকে পরিবারসহ ঢাকায় এনে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। পরবর্তীতে তিনি 21 পদক ও ঢাবি থেকে ডি.লিট ডিগ্রি লাভ করেন। বিদ্রোহের আগুন, প্রেমের সুর আর সাম্যের বাণী ছড়িয়ে তিনি বেঁচে আছেন প্রতিটি বাঙালির হৃদয়ে।
আজ বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে। অধিবেশনের প্রথম দিনের কার্যসূচিতে সভাপতি মণ্ডলীর মনোনয়ন, শোক প্রস্তাব ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব রাখা হয়েছে। এই দিন আইন প্রণয়ন কার্যাবলীতে ৩টি গুরুত্বপূর্ণ বিল সংসদে তোলার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে ট্রান্সফার অফ প্রপার্টি বিল, জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল 2026। বিলগুলো উত্থাপনের পর পরীক্ষা নিরীক্ষা ও প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করা হবে। এদিকে জুলাই সনদের ধারাবাহিকতায় সংবিধান সংশোধনের বিষয়টিও আলোচনায় রয়েছে। সংবিধান সংশোধনের জন্য 17 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের প্রস্তাব রয়েছে। সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত 16 জন বাংলাদেশির মধ্যে 9 জনের মরদেহ আজ দেশে পৌঁছবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG340 ফ্লাইটে বিকেল 4টায় মরদেহগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। অনাকাঙ্ক্ষিত এই অগ্নিকাণ্ডে একসাথে একাধিক প্রবাসী শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে নিহতের স্বজন ও প্রবাসী সমাজে শোকের ছায়া নেমে এসেছে। নিহত 9 জনের মধ্যে 7 জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়, বাকি 2 জনের মধ্যে একজনের নাটোরের নলডাঙ্গা এবং অন্যজন রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা। প্রিয়জনের মরদেহ শেষবারের মতো দেখার অপেক্ষায় রয়েছেন নিহতের স্বজনরা। বিষয়ে সবাই বলতেছে যে ডিএনএ করতে গেছিলাম, ওখানে বলছে যে 15 দিন বা 7 দিন সময় লাগতে পারে। কি বলবো, বলার মতো কিছুই তো রাখা যায়নি আমার। একটাবার হলেও তাকে আমরা দেখতেছি, একটাবার হলেও তাকে আমরা দেখতেছি যে আসলে সেখানে লাশটা কিভাবে কি পরিস্থিতি হয়ে আছে। দর্শক, নওগাঁ থেকে সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী মেহেদি হাসান অন্তর। ধন্যবাদ সুমি। আপনি যেমনটি বলছিলেন, গত 9 আগস্ট সৌদি আরবের রিয়াদে একটি সুপার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশি 16 জন নিহত হয়। তাদের মধ্যে 9 জনের মরদেহ শনাক্ত করা হয়েছে এবং 9 জনের মরদেহ আজ বিকেল 4টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ এসে পৌঁছাবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসন, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের মরদেহ আনার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে তাদের যে মরদেহ বাংলাদেশে এসে পৌঁছেছে, তাদের স্বজন যারা আছে তাদের কিন্তু 17 দিনের যে প্রতীক্ষার, সেই 17 দিনের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। তাদেরকে একটিবারের জন্য ছুঁয়ে দেখার জন্য তাদের প্রতীক্ষার প্রহর যেন আরো বেড়ে চলেছে। স্বজন যারা আছে তাদের কাছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে 17 দিন যেন 17 বছরের সমান হয়ে তাদের কাছে আছে। তাদের যে মরদেহগুলো একটিবার যেন ছুঁয়ে দেখতে পারে তারা, এবং শেষ কথাগুলো তাদের মরদেহের সামনে যেন দাঁড়িয়ে কথা বলতে পারে, এমনটাই তাদের কাছে প্রত্যাশা রয়েছে। এবং যাদের মরদেহ এখনো পৌঁছায় নাই, তাদের মরদেহ যেন দ্রুত পৌঁছায়, সেজন্য সরকারের কাছে তারা আবেদন করছেন। সুমি, এই ছিল নওগাঁ আত্রা থেকে আমার হাতে সর্বশেষ খবর। অন্তর, ধন্যবাদ আপনাকে। তিব্বত থেকে আসা আকস্মিক পাহাড়ি ঢলে নেপালে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 165 জনে। রসুয়া জেলার তিমুর ও সায়াফুরবাসী এলাকায় ভতিকোশী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে শত শত ঘরবাড়ি, যানবাহন ও সরকারি প্রকল্প ভাসিয়ে নিয়ে গেছে। এই ঘটনায় 28টি দেশের 800 বিদেশি সহ নিখোঁজ রয়েছেন প্রায় 1500 পর্যটক। নিখোঁজদের মধ্যে উদ্ধার অভিযানে থাকা 32 জন পুলিশ ও সেনা সদস্যও রয়েছেন। বুধবার হঠাৎ নদীটির উজানে ভূমিধসে পানি আটকে থাকার পর অতিরিক্ত ঢলে এই বিপর্যয় ঘটে। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের নির্দেশে উদ্ধার ও নিখোঁজদের সন্ধানে সেনাবাহিনী ও পুলিশের 5000-এর বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সারসহ 6 পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানান। তিনি বলেন, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন 15 নং ঘাট সংলগ্ন এলাকায় বুধবার রাতে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক 2টি কার্গো বোর্ডে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায়
15 লক্ষ টাকা মূল্যের 1000 বস্তা সিমেন্ট, 280 বস্তা রাসায়নিক সার এবং পাচার কাজে ব্যবহৃত 2টি বোট সহ 6 জন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত মালামাল, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে। দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার রাতে বগুড়ায় বিএডিসি ও বিসিআইসির বাফার সার গোডাউন আকস্মিক পরিদর্শন শেষে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সার নিয়ে কৃত্রিম সংকট, মজুতদারি কিংবা গুজব ছড়িয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে পর্যাপ্ত সার মজুদ রয়েছে, ডিলারদের কমিশন বৃদ্ধির বিষয়টিও বিবেচনাধীন। এই সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ সহ কৃষি বিভাগ ও গোডাউনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের ফুলবাড়িতে কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও কৃষিকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, সার, বালাইনাশক ও লেবুর চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 10:30টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম সহ উপসহকারী কৃষি কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 200 জন কৃষকের প্রত্যেককে 1 কেজি পেঁয়াজের বীজ, 10 কেজি ডিএপি, 10 কেজি এমওপি সার ও 1 কেজি বালাইনাশক দেওয়া হয়। এছাড়া 20 জন কৃষকের মাঝে লেবুর চারা, 30 কেজি জৈব সার ও 2 কেজি করে পলিথিন বিতরণ করা হয়। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদি ইউনিয়নের কয়রা বিলের জমিতে পরিবেশ বান্ধব মালচিং পদ্ধতিতে করলা চাষ করে ব্যবসায়িক সফলতা পাচ্ছেন স্থানীয় কৃষকরা। প্রযুক্তি নির্ভর ও পদ্ধতিতে রোগবালাই দমন, সেচ ও পরিচর্যা ব্যয় কমে যাওয়ায় এলাকায় করলা চাষের পরিধি বাড়ছে। কৃষকরা জানান, জমিতে প্লাস্টিক শিট ব্যবহার করে মালচিং করায় আগাছা জন্মানোর সুযোগ কমে যাওয়ায় এবং মাটির আর্দ্রতা দীর্ঘ সময় ধরে রাখা সম্ভব হয়। ফলে চাষাবাদ, সেচ ও ক্ষতিকর কীটনাশক ব্যবহারের খরচ উল্লেখযোগ্যভাবে কমেছে। চারা রোপণের প্রায় 35 থেকে 75 দিনের মধ্যে ক্ষেত থেকে সতেজ করলা সংগ্রহ করে বাজারজাত করা যাচ্ছে। দাম ভালো পাওয়ায় কৃষকরা সন্তুষ্ট। উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর জানায়, চলতি মৌসুমে দক্ষিণ চরপুমদি সহ আশপাশের এলাকায় প্রায় 2 হেক্টর জমিতে উন্নত জাতের করলা চাষ হয়েছে। কৃষি কর্মকর্তারা নিয়মিত ক্ষেত পরিদর্শনের পাশাপাশি রোগবালাই প্রতিরোধ ও সুষম সার প্রয়োগের বিষয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছেন। স্থানীয় কৃষকরা করলা চাষে প্রশিক্ষণ, উন্নত প্রযুক্তি ও সরকারি কারিগরি সহযোগিতা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন। চ্যানেলে দেশের কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সারা দেশে অব্যাহত গ্যাস ও বিদ্যুৎ সংকট, চাপে শিল্প উৎপাদন, বাড়ছে লোডশেডিং, ফিলিং স্টেশনে দীর্ঘ সারি, অতিষ্ঠ জনজীবন। কমছে না হাম ও ডেঙ্গুর প্রকোপ, জনমনে বাড়ছে উদ্বেগ, হামে মৃত্যু 950, ডেঙ্গুতে আক্রান্ত 30,000-এর বেশি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম প্রয়াণ দিবস আজ। দেশ জুড়ে নানা আয়োজন, শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে জাতি। সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ড, নিহত 9 বাংলাদেশির মরদেহ আসছে আজ, স্বজনদের মাঝে শোকের ছায়া। এবং নেপালে আকস্মিক বন্যা, নিহত 1.5 শতাধিক, 800 বিদেশি সহ নিখোঁজ 1500 পর্যটক, বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। এই ছিল চ্যানেল এস দেশের কথায়। দর্শক, চ্যানেল এস এর সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।